এটা কোনো চিনি যৌন তৃপ্তি অনুভব করছে এটা নয়, এটা একটা আসক্তি, এটা একটা বিকৃত মস্তিষ্ক। তারা শিক্ষা পেয়ে যাবে, এই ধরনের কাজ তারা আর করবে না। যারা এখন বিচারাধীন আছে আমরা অনুরোধ করব দ্রুত সময়ে বিচার করে তাদেরকে প্রকাশ্যে জনসমক্ষে এনে অন্ততপক্ষে বাইতুল মোকাররমের সামনে এনে তাদেরকে বিচারটা যদি সারা পৃথিবী দেখে তাহলে দর্শকরা কি হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আজকে কিন্তু রামিসা হত্যাকাণ্ডের এই ডিএনএ টেস্টটা হস্তান্তর করা হয়েছে। আসসালামু আলাইকুম। পে নিউজ টিভির নিয়মিত আয়োজন সমকালীন সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন, হঠাৎ করে বাংলাদেশে শিশু নিপীড়ন, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, বলাৎকারের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ঢাকা মিরপুরের রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং চট্টগ্রামের বাকলিয়ায় ফারিয়া নামের একটি শিশুকেও ধর্ষণ করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের মাঝে যোগ দিয়েছেন বাংলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব, বিশিষ্ট লেখক গবেষক মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রশ্ন করতে চাই, শিশুরাই কেন ধর্ষণ হবে বা তার এই দর্শকরা শিশুদেরকে কেন টার্গেট করে? ধন্যবাদ আপনাকে। আসলে শিশুরা তো নিষ্পাপ, আমরা মনে করি অবুঝ ছেলে, তো এরা সবকিছু সবসময় প্রতিবাদী মুখর হতে পারে না, শারীরিকভাবে দুর্বল থাকে। তো দর্শকরা তাদের এই দুর্বলতাকে কাজে লাগায়। অনেক সময় দেখা যায় একটা শিশু চকলেটের প্রতি দুর্বলতা আছে, অনেক শিশুর জেলির প্রতি দুর্বলতা আছে, দর্শকরা সেই তাদের সুযোগটা বুঝে আসো জেলি খাই, আসো চুপ খাই, এভাবে লোভ দেখিয়ে নিয়ে যায়, তাদেরকে দর্শন করে। দেখা যাচ্ছে দর্শনের পরে যে পরবর্তী ঘটনাগুলো ঘটতেছে, অনেক ক্ষেত্রে শিশুরা লজ্জায় তার মা বাবাকে বললো, তার মা বাবা অনেক সময় লজ্জায়, সামাজিক লাজ লজ্জার কারণে এটা মিডিয়াতে আসতেছে না। তো এখন দেখা যাচ্ছে কয়েকটা ঘটনা যখন ফ্লাশ হয়েছে, এখন বারবার ঘটনাগুলো এখন আমাদের চোখের সামনে উঠে আসতেছে। মিডিয়া কিংবা জনসচেতনতার কারণে জনগণ জেগে উঠেছে বিধায় এখন আমরা কিছু ঘটনা এখন দেখতে পাচ্ছি আর কি। বিভিন্ন ধরনের মামলাও হচ্ছে, কিন্তু মামলার কোনো প্রতিকার পাচ্ছে না। যেমন রামিসার বাবা বাংলাদেশের আইনের প্রতি তার কোনো আস্থা নেই। প্রথমে বলছিল আমি কোনো ধরনের বিচার চাই না, আপনারা কি বিচার করতে পারবেন। এইভাবে আপনিও জানেন, সবাই জানে, এভাবে অনেক মামলা আদালতে পড়ে আছে, বিচার বা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এ ধরনের কোনো নজির আমরা আজও তেমন পাইনি। আপনার জানা মতে বাংলাদেশে কি পরিমাণ ধর্ষণ মামলা চলমান আছে? আসলে বাংলাদেশে জনসংখ্যা এত বেশি বেড়ে গেছে এবং জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের নৈতিকতার যে বোধ সেটা অনেক ক্ষেত্রে কমে গেছে। আমরা যদিও আমাদের দেশে ওয়াজ নসিহতের লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, কিন্তু ওখান থেকে এসেই তারা দর্শন করতেছে। ইভেন খুব মাদ্রাসা, যেখানে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহ রসুলের কথা শেখানো হয়, কোরআন হাদিসের পড়ানো হচ্ছে, সেই যিনি পড়াচ্ছেন তিনি তার ছাত্রদেরকে, ছোট ছোট ফুলের কলির মতো ছাত্রদেরকে বলাৎকার করছে কিংবা দর্শন করছে। তো হঠাৎ করে রামিসার ঘটনাটা আসলে মানে ভুলে যাওয়ার মতো নয়, যে একই বাড়িতে মানে পার্শ্ববর্তী রুমের মধ্যে ফুটফুটে একটা মেয়েকে এই মানুষটি দর্শন করলো এবং দেখা যাচ্ছে তাকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করলো। আবার হত্যা করার পর তার স্ত্রী তাকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছে। তাহলে তার দর্শক এবং তার স্ত্রী দুজনেই কি এখানে অপরাধী, সমান অপরাধী। এখন মামলার বিষয় যেটা আসছে, বাংলাদেশে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে, বলাৎকারের ঘটনা ঘটছে। একটা দুইটা করে দেখা যাচ্ছে পুলিশ আসছে, ধরে নিয়ে গেছে, আবার ছাড়ে দিচ্ছে। অনেক মামলায় হয় না, যতটুকু মামলা হয়েছে এই পরিসংখ্যানটা কিন্তু কম নয়। আজকে আমি একটা মিডিয়ায় দেখেছি প্রায় ১.৫ লক্ষ মামলা বাংলাদেশের বিভিন্ন আদালতে কি আছে, বিচারাধীন আছে। তো এই বিচারগুলো অনেক দীর্ঘসূত্রী হয়, কারণ যিনি দর্শিত হয়েছেন তিনি বেশি ইয়া করতে চায় না। যেহেতু বাচ্চাদের ব্যাপার তো ডিএনএ টেস্ট করলে হয়, যারা ম্যাচিউরড মহিলা বা তারা এখানে অনেক টেস্ট গুলো এত জটিল, লজ্জার ব্যাপার, এগুলো লজ্জার ভয়েও অনেকে কি করে না, টেস্ট করে না, মামলা আলামত হিসাবে কোর্টে হাজির করতে পারে না, বিধে অনেক মামলা নিষ্পত্তি হয় না। এরকম ১.৫ লক্ষ মামলার মধ্যে প্রায় ৫-৬টি মামলার সাজা হয়েছে। তো এগুলো কেন মামলাগুলো শেষ হয় না, এটারও বিভিন্ন কারণ
আছে, আমরা এগুলো যদি খতিয়ে দেখা হয় তাহলে এর পরিসংখ্যানটা অন্যরকম ভাবে আসবে। আচ্ছা আচ্ছা, এসব মামলা দ্রুততম সময়ে শেষ না হওয়ার কারণটা কি আসলে? এটা আমি বলতে চেয়েছিলাম, যাক আপনি যখন আবার প্রশ্ন করলেন জিনিসটা আমার জন্য সুবিধা হয়েছে। এই যে আমরা বলতে শুরু করেছিলাম যে এগুলো মামলা যে প্রক্রিয়া, আমাদের দর্শন মামলাগুলোর জন্য 2000 সালে একটা আইন হয়েছে, আজকে 26 বছর গত হয়েছে। এই মাঝামাঝি এগুলোর কি হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে বটে। এই যে মামলা শেষ হওয়ার যে প্রক্রিয়া, 1 নম্বর প্রক্রিয়া হলো ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট হলো আলামত হিসেবে প্রমাণ করার জন্য সবচেয়ে বড় প্রমাণ। তো সেক্ষেত্রে বাংলাদেশে ডিএনএ টেস্ট করার মতো ল্যাব আছে মাত্র একটা, ঢাকায়। তো গতকাল আপনি যে দেখছেন বাংলাদেশের আলোচিত কয়েকটি ঘটনার মধ্যে আপনি উল্লেখ করছেন বাকলিয়ার ফারিয়া দর্শন, আমি তার বাড়িতে গিয়েছি গতকাল, তার নানের সাথে কথা বলেছি। তো সেখানে আমাদের চট্টগ্রাম মেডিকেলের পরিচালক বলছেন যে এটা 1 মাস লাগবে ডিএনএ টেস্ট আসতে, যেহেতু ল্যাব হলো কি চিটাঙে কোনো ল্যাব নাই। তাহলে আমরা চট্টগ্রামবাসী এক্ষেত্রেও একটা বৈষম্যের শিকার। ঢাকার একটা ল্যাব এগুলো ডিএনএ গুলো টেস্ট করে রেজাল্ট বাইর করতে প্রায় 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় লাগে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বছর কি হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। আমার কাছে একটা তথ্য আছে যে আমাদের জামালখানে একটা দর্শন হয়েছিল বেশ কয়েক বছর আগে, বর্ষা নামে এক বাচ্চা, সেটা ডিএনএ টেস্ট আসে 3 বছর পরে। ডিএনএ টেস্ট না আসা পর্যন্ত কিন্তু পুলিশ রিপোর্টও দেয় না। তাহলে ডিএনএ টেস্ট দেওয়ার পরে পুলিশ রিপোর্ট হবে, রিপোর্ট হওয়ার পরে আদালতে এটা কি হয়, শুনানি হয়। ওই সময় পর্যন্ত যারা সাক্ষী থাকে তারা ঠিকানা পরিবর্তন করে ফেলে, অর্থাৎ তারা বাসা ভাড়া নিয়ে আসে। এখন আজকে নাজিরপাড়া আছে, কালকে মোগলটুলি চলে গেছে, কালকে ঢাকায় চলে গেছে। সাক্ষীগুলো অনেক সময় কোর্টে নিষ্গর আছে, আর সাক্ষী দিতে যায় না। এবং ওই 3-4 বছর পরে দীর্ঘসূত্রতার কারণে ওই ইমেজটা, আমেজটা, যেটা আবেগ যেটা কাজ করে, সে আবেগটা থাকে না, বিদেয় এই মামলাগুলো কি হচ্ছে, দীর্ঘসূত্রিত হচ্ছে, এগুলো নিষ্পত্তি হচ্ছে না। আচ্ছা, এইসব মামলা দ্রুততম সময়ে শেষ করার জন্য আপনাদের পরামর্শ কি? এইসব মামলা আসলে দ্রুততম সময়ে শেষ করার জন্য প্রথম হলো আমাদের প্রত্যেক জেলায়, যেহেতু এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, প্রত্যেক জেলার মেডিকেল যেগুলো আছে, অন্তত মেডিকেল কলেজ সমৃদ্ধ যে মেডিকেল গুলো রয়েছে, সেখানে ডিএনএ ল্যাব, টেস্টের ল্যাব কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, যাতে দ্রুত ডিএনএ টেস্টটা করা যায়। এবং আমাদের যে আইনজীবীরা রয়েছে, যে স্বেচ্ছাসেবক আইনজীবী যারা আইনি সহায়তা দিয়ে থাকে, তাদেরও আরো ভূমিকা দরকার রয়েছে। এবং কোর্টের বিচারকরাও যে আইনের যে ধারাগুলো এখন রয়েছে, এগুলো সংস্কার করে, যেহেতু এটা কোরআন হাদিস না, এগুলো সংস্কার করে দ্রুততম সময়ে যাতে নিষ্পত্তি করা যায়, এগুলোর জন্য আলাদা একটা বিভাগ কি করতে হবে, চালু করতে হবে। যদিও একটা শিশুর জন্য আলাদা মানে কোর্ট রয়েছে, তারপরেও এগুলো সাক্ষী প্রমাণ বিভিন্ন কিছু দাঁড় না হলে রায় হচ্ছে না। তো এটা দ্রুততম শেষ করার জন্য প্রায় 24 ঘন্টার ভিতরে যদি ডিএনএ টেস্ট এবং রিপোর্ট আসে যায়, তাহলে আমরা 1 মাসের মধ্যেই বাংলাদেশে প্রচলিত আইনে সাজা দেওয়া সম্ভব বলে আমি মনে করি। আচ্ছা, আপনি তো বাংলা ইসলামী ফ্রন্টের প্রাপ্ত মহাসচিব, ইসলামী দলের মহাসচিব হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। রামিসাকে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণের ঘটনায় বাংলাদেশের অনেক বিজ্ঞ মানুষও এটার দাবি তুলেছেন, দর্শককে প্রকাশ্যভাবে শাস্তি দেওয়া হয়। এ বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি এটাকে মধ্যযুগীয় কায়দায় বা বিভিন্ন আইনের একটা কথা শোনালেন। এখন আপনাদের কোনো এ ধরনের দাবি দেওয়া বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, মানে কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বা প্রকাশ্যে এভাবে যদি দর্শককে যদি শাস্তি দেওয়া হয়, তো এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে বলুন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দীর্ঘদিন জন্ম থেকেই আমাদের দাবি হলো বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা চালু করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমাদের দাবি একটাই, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন চাই। যে আইন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে ইকরাম, খোলাফায়ে রাশিদিন বাস্তবায়ন করে স্বর্ণাক্ষরে করে তাদের শাসন ব্যবস্থাটা এখনো লিপিবদ্ধ রয়েছে। তা আমরা সেই আইনকেই বাংলাদেশে কায়েম করার সংগ্রামে লিপ্ত রয়েছে। তো আমি তো চাইবই বাংলাদেশে ইসলামী আইনটা কি হোক, বাস্তবায়ন হোক। তো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, উনি ওনার দলীয় বক্তব্য কিনা আমরা জানি না, যেহেতু ওনার দলের মূল কথা হলো কি আল্লাহর উপর পূর্ণ আস্থা। তো আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে একজন মানুষ কিভাবে বলতে পারে আল্লাহর আইনকে মধ্যযুগীয় আইন?
তো তিনি মুখ ফসকা হয়তো বলে ফেলেছেন তিনি আইনের ছাত্র, কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইন ব্যবস্থায় যেটা রয়েছে হয়তো তিনি আইনের ব্যাখ্যা না করে তো আরেকটা বাজে কথা তিনি বলে ফেলেছেন, যেটার জন্য আমরা মুসলমানেরা এটা আমরা কষ্ট পেয়েছি। তো বাংলাদেশের সংসদে এখন যারা বিরোধী দল রয়েছে তারা ম্যাক্সিমাম ইসলামী বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধি রয়েছেন, তারা কিভাবে জিনিসটা নিচ্ছে সেটা তাদের ব্যাপার। আমরা তাদের প্রতি অনুরোধ করব যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য সংসদে কথা তুলবেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তারা প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। একজন মুসলমান হিসেবে এটি ইসলামের প্রতি আঘাত আসছে বলে আমি মনে করি। যেহেতু ইসলামের আইনেই রয়েছে দর্শকদেরকে পাথর মেরে ফেলার, যাতে প্রকাশ্যে যদি এই জিনিসটা করা হয়, যারা দর্শক যারা আজকে বিভিন্ন অকারণে বিভিন্ন শয়তানের প্রলোভনে বলতেছে তারা দর্শন করতেছে, তারা ভয় পেয়ে যাবে যে আমাকেও তো এরকম ধরে পাথর মেরে ফেলবে। সেই জন্য ইসলাম এটাকে প্রকাশ্যে রেখেছে। তো আমাদের যে বিদ্যমান আইন সেটা দীর্ঘসূত্রিতে ঘুরতে 3 বছর 4 বছর যেটা লিঙ্কারিং হচ্ছে, ও 3 বছর 4 বছর পরে এগুলোর আবেদন তেমন আর থাকে না। সেই জন্য নৈতিকতার তো আমাদের দেশে অধঃপতন ঘটেছে। আমরা যদিও বিভিন্ন জায়গায় শিক্ষা গ্রহণ করতেছি, কিন্তু প্রকৃত অর্থে যে শিক্ষা ব্যবস্থা আমাদের অন্তরকে বিবেককে পরিষ্কার করে, সুফিবাদের যে শিক্ষা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা ব্যবস্থা, সেই আধ্যাত্মিক শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে এখন নেই। আমরা সেটাকে মানুষের অন্তরে চালু করার জন্য কাজ করে যাচ্ছি। তো আমার এক্ষেত্রে পরামর্শ হলো যে ইসলামের অনেকগুলো আইন বাংলাদেশে বর্তমান আইনেই প্রচলন আছে, যেমন পারিবারিক আইন, যে আমাদের জায়গা সম্পত্তির আইনগুলো ইসলামী আইন অনুযায়ী হচ্ছে। তো আমাদের দেশে যদি আরেকটি আইন, এই যে দর্শনের আইনটাও যদি শরিয়া আইন যেটাকে বলা হয় সেটা যদি চালু করা হয়, আমার মনে হয় যে যারা অবুঝ, যারা বিবেককে ঠিক রাখতে না পারে, নৈতিকতার অধঃপতন ঘটাচ্ছেন, যারা মাদকাসক্তি হয়ে আসক্ত হয়ে যৌনাচারে লিপ্ত হয়েছে, এটা কোনো যৌন তৃপ্তি অনুভব করছে এটা নয়, এটা একটা আসক্তি, এটা একটা বিকৃত মস্তিষ্ক, তারা শিক্ষা পেয়ে যাবে, এই ধরনের কাজ তারা আর করবে না। যারা এখন বিচারাধীন আছে আমরা অনুরোধ করব দ্রুত সময়ে বিচার করে তাদেরকে প্রকাশ্যে জনসমক্ষে এনে, অন্ততপক্ষে বাইতুল মোকাররমের সামনে এনে তাদেরকে বিচারটা যদি সারা পৃথিবী দেখে, তাহলে দর্শকরা কি হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আজকে কিন্তু রামিসা হত্যাকাণ্ডের এই ডিএনএ টেস্ট হস্তান্তর করা হয়েছে এবং রিপোর্টও হয়তো দিয়ে দেবে দ্রুততম সময়ে, হয়তো সরকার রামিসার বিচারটা করবে, কিন্তু এটা কেউ দেখবে না। এটা দেখার জন্য একেবারে জনসমক্ষ যদি করা হয়, অন্যান্য দর্শকরা কি, এখানে একটা বিষয় আমি আগে উল্লেখ করেছি, রামিসারটা যত প্রধানমন্ত্রী গিয়ে গেছেন সেই জন্য দ্রুততম সময়ে হবে, কিন্তু চট্টগ্রামের যেটা হয়েছে ফারিয়া এবং আজকে কুলসিতে একটা মাদ্রাসায়, গতকাল আগ্রাবাদে একটা হয়েছে, এভাবে অহরহ ঘটনা ঘটছে। এগুলো তো দীর্ঘসূত্রিতার কারণে এগুলো দামাচাপা পড়ে যাবে, এগুলো যেন দ্রুততম বলাৎকারের ঘটনা তো প্রায় সময় হচ্ছে। এখন আমার পরামর্শ যে বলাৎকার যেখানে হচ্ছে, তারা একটি কমিউনিটি, এখন দেশের জনগণ জেনে গেছে, তারা ইসলামের একটা কমিউনিটির একটা মাদ্রাসাগুলোতে এগুলো হচ্ছে। তো তাদের বড় বড় যারা আলেম রয়েছে, যারা শরিয়া বুঝে, তাদের থেকেও মতামত নেওয়া হোক বলাৎকারের শাস্তি কি। যখন তাদের উলামায়ে কেরাম কথা বলবে, তার জুনিয়রের একটু ভয় পেয়ে যাবে যে আমাকে মারাত্মক শাস্তির সম্মুখীন হতে হবে। এভাবে সুফিবাদী চর্চাকে আমাদেরকে, যে অন্তরকে যে ইনার ক্লিনিং, যে অন্তরের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে মতাদর্শ করতে পারে, যেই শিক্ষা আমাদের বিবেককে পরিষ্কার করবে, অন্তরকে পরিষ্কার করবে, সেই শিক্ষা ব্যবস্থাগুলো আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরাও চাই এই দর্শকদের দ্রুততম বিচার হোক, দর্শক মুক্ত বাংলাদেশ গড়ুক এবং শিশু, আমাদের আগামীর ভবিষ্যৎ শিশুরা এসব ঘটনা থেকে মুক্তি পাক। দর্শক, এভাবে আরো নতুন নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং নাত রসুল, সমসাময়িক খবর, সংবাদ, আরো গুরুত্বপূর্ণ বিষয় দেখতে আমাদের পি নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পি নিউজ পেজে ফলো, লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।